হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকে এমসিকিউ অ্যাডাপশান এই জিনিসটা কি এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। দেখো, তোমরা জানো তোমাদেরকে প্রতি মাসে একটা করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয় প্রত্যেকটা সাবজেক্টে। ঠিক সেই রকম এই মাসে একটা নতুন সংযোজন, সেটা হলো কি না এমসিকিউ অ্যাডাপশান প্যাকেজ। মাত্র 4টে ক্লাস, ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 আর ক্লাস 10, এই 4টে ক্লাসকে এমসিকিউ অ্যাডাপশান প্যাকেজ দেওয়া হবে, যে প্যাকেজের মধ্যে থাকবে কি প্রত্যেকটা বিষয়ের সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো থাকবে। মানে 18টা করে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে। আগে যেমন মডেল অ্যাক্টিভিটি টাস্কে কী ছিল, এমসিকিউ প্রশ্ন ছিল, 1 নম্বরের শর্ট প্রশ্ন ছিল, 2 নম্বরের প্রশ্ন ছিল, 3 নম্বরের প্রশ্ন ছিল, এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন ছিল। ঠিক সেই রকম এটাতে কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্যাকেজ দেওয়া হচ্ছে। এইবার ডিটেলসে বলি এটা কিসের জন্য দেওয়া হচ্ছে। এটা কিন্তু সব সময় দেওয়া হবে এমনটা নয়, শুধুমাত্র এই মাসেই দেওয়া হবে। এবং এটার উপর বেস করে এনএসএ অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে একটা সার্ভে করতে চলেছে। সেটা হচ্ছে 12ই নভেম্বর সার্ভেটা করতে চলেছে। তোমাদেরকে শুধুমাত্র এই মাসের 4 তারিখ বা 5 তারিখ, অর্থাৎ অক্টোবর মাসের 4 তারিখ 5 তারিখ, এটা কিন্তু অফিসিয়াল ডেট ঘোষণা হয়েছে যে এইগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্কের সাথে এইগুলো দেয়ার। কিন্তু এবার প্রত্যেকটা স্কুল কোন কোন ডেটে দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবুও অফিসিয়াল যে ডেটটা ঘোষণা করা হয়েছে সেটা 4 তারিখ 5 তারিখ। এই রকম আরেকটা ডেট ঘোষণা করা হয়েছে তোমাদেরকে 26 এবং 27 তারিখে তোমাদেরকে এইটা সলভ করে, অর্থাৎ এমসিকিউ অ্যান্সারগুলো করে তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যাবে না, তোমাদের গার্জেনরা গিয়ে এটা স্কুলে জমা দেবে। এবং তারপর 27 এবং 28 তারিখে তোমাদের স্যারেরা এটা কারেকশান করে এবং কেমন কি হয়েছে দেখে পুরো আবার এটা তোমাদের গার্জেনের থ্রু দিয়ে পাঠিয়ে দেবে। এবার এইটা কিসের জন্য করা হচ্ছে না, 12 তারিখ অর্থাৎ নভেম্বর মাসের 12 তারিখ একটা সার্ভে করতে চলেছে এনএসএ, সেইটার জন্য এই এমসিকিউ প্যাকেজটা দেওয়া হচ্ছে। এটা কিন্তু সব সময় দেওয়া হবে না বা প্রতি মাসে দেওয়া হবে না, শুধুমাত্র এই মাসটাতে অক্টোবর মাসের 4 তারিখ 5 তারিখে ডেট ঘোষণা করা হয়েছে। এবং ডেটটাও পরিবর্তন হতে পারে তোমাদের স্কুলের রেসপেক্টে, স্কুল কোন ডেটে তোমাদেরকে এটা ডিস্ট্রিবিউট করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তো আজকের ক্লাসে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের যে এমসিকিউ অ্যাডাপশান যে প্যাকেজটা আছে সেটার সলিউশনটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। আর এমসিকিউ অ্যাডাপশান প্যাকেজের ওপর একটা ডিটেলস ভিডিও আসতে চলেছে, সেটার জন্য তোমরা অবশ্যই যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথম প্রশ্নটা বলছে কি, দেখো এমসিকিউ অ্যাডাপশান প্যাকেজ প্রথম কোশ্চেনটা বলছে কোনটি গ্রিনহাউস গ্যাস নিচের কোনটি, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন, 4টের মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস। দেখো আমরা সবাই জানি মনো অ্যাটমিক গ্যাসগুলো কি গ্রিনহাউস গ্যাস নয়, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন হবে না, একমাত্র এটা হবে কি নাইট্রাস অক্সাইড, অর্থাৎ অপশান ঘ। তারপর দেখো বলছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 1.5 তার গ্রামাণবিক গুরুত্ব কত। এইটা করার আগে একটু আমাদেরকে জানতে হবে যে অক্সিজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব যেটা দেওয়া আছে 1.5, সেটা অ্যাকচুয়াল কীভাবে দেওয়া আছে। দেখো, যে গ্যাসের বাষ্প ঘনত্ব ধরলাম, কোনো একটা গ্যাস, সাপোজ সেই গ্যাসের বাষ্প ঘনত্ব ডিজি ধরলাম। এবার অক্সিজেনের সাপেক্ষে তার বাষ্প ঘনত্ব মানে ডি অফ ও ধরলাম, এটা অক্সিজেনের বাষ্প ঘনত্ব সমান 1.5। তো আমরা জানি যদি ডিজি বাই ডিও সমান 1.5, এই যে 1.5 দেওয়ার অর্থই হলো কি না ডিজি বাই ডিও সমান 1.5 দেওয়া আছে। দেখো অক্সিজেনের সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে সেটা নিচে, তাহলে ডিজি বাই ডিও সমান 1.5। তাহলে ডিজি সমান কি লিখতে পারি, ডিজি সমান 1.5 ইন্টু ডিও, মানে 1.5 এর সাথে অক্সিজেনের বাষ্প ঘনত্ব গুণ। এবার আমরা জানি কি অক্সিজেনের বাষ্প ঘনত্ব কি না এম সমান 2D, আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে ডি সমান হবে কি m/2, অক্সিজেনের আণবিক ভরের অর্ধেক। তো অক্সিজেনের আণবিক ভর কত 32, তার অর্ধেক মানে হলো কত 16, তাহলে এটা কত হয়ে যাবে 1.5 ইন্টু 16। তাহলে এই যে ডিজি এটা পেলাম কত 1.5 ইন্টু 16, মানে এটাকে তুলে দিয়ে কাটাকাটি করো, 1.5 তুলে নিচে 10 দাও, তাহলে 5 দিয়ে কাটলে 5 2 10, 5 দিয়ে কাটলে 5 3 15, আর এদিকে 2 দিয়ে কাটলে 8 2 16, তাহলে 3 আর 8 গুণ করলে হবে কত 24। তাহলে এইটা হলো কি না ডিজি, ওই গ্যাসের বাষ্প ঘনত্বটাই হলো 24। এবার বলছে তার আণবিক গুরুত্ব, গ্রাম আণবিক গুরুত্ব। এবার আমরা জানি কি গ্রাম আণবিক গুরুত্ব ফর্মুলা কি, m = 2D, তাহলে 2 ইন্টু ডি মানে কত, ডি মানে এখানে 24 বেরিয়েছে, তাহলে 24 ইন্টু 2
করলে কত হবে 48 গ্রাম পার মোল, অর্থাৎ অপশান ঘ যেটা আছে সেটা হলো কারেক্ট অ্যান্সার। দেখো অনেকে কি করছে না, এই এমসিকিউ সমাধানগুলো না করে শুধুমাত্র এমসিকিউগুলো দাগ দিয়ে দিচ্ছে। আমি বলবো তোমরা একটু এর সাথে সাথে সমাধানটাও জেনে নাও যে কেন এটা 48 গ্রাম পার মোল হলো। এই সমাধানগুলো জেনে নিলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তারপর দেখো 3-এর দাগে, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব কেমন হবে। উত্তল লেন্স আমরা জানি কি লেন্সের সবসময় দুটো ফোকাস থাকে, একটা বাম দিক একটা ডান দিকে। তো মনে করো এই একটা উত্তল লেন্সের প্রধান অক্ষ, এইবার কালো কালার দিয়ে উত্তল লেন্সটা আঁকলাম। এইবার ধরলাম এইখানে ফোকাসে একটা বস্তু আছে, তাহলে ফোকাসে যদি বস্তু রাখি, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো একটা বস্তু যায়, আলোকরশ্মি যায়, তাহলে সে কি করে না ফোকাস দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ এই যে পয়েন্টটা এটা ফোকাস পয়েন্ট। এবার আর একটা রশ্মি চিত্র অঙ্কন করার সময় আমরা কি জানি, দুটো রশ্মি, এবার একটা কি হবে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। তো মনে করো এটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেল। তাহলে দেখো এই যে দুটো সরলরেখা, এই যে দুটো সরলরেখা পেলাম, এই দুটো সরলরেখাটা অ্যাকচুয়ালি কি, দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। তো যদি এটা সমান্তরাল সরলরেখা হয় তাহলে এটা কোন জায়গায় গিয়ে মিলবে, সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে এরা মিলবে কোথায়, অসীমে গিয়ে, অসীমে গিয়ে এরা মিলবে। তাহলে অসীমে গিয়ে যদি মেলে তাহলে আলটিমেটলি দুটো সরলরেখা মিলে যাচ্ছে, দুটো সরলরেখা যদি মিলে যায় তাহলে কি বলেছিলাম সদ্বিম্ব, যদি না মেলে জোর করে ডট 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 দিয়ে মেলাতে হয় বিপরীত দিকে তাহলে অসদ্বিম্ব। তাহলে সৎ তো হবে, অর্থাৎ অপশান ঘ সৎ আছে আর অপশান ক সৎ আছে। এইবার অবশীর্ষ হবে না সমশীর্ষ হবে, দেখো দুটো রশ্মি যদি মিলে যায় তাহলে এই রকম জায়গায় প্রতিবিম্বটা তৈরি হবে, যার মাথাটা নিচের দিকে হবে পাটা উপরের দিকে, তার মানে উল্টো অবশীর্ষ। তাহলে কি হলো না কর অপশানটা হলো ঠিক, সৎ ও অবশীর্ষ। তোমরা বইতে ছবি আছে বা এর শর্টকাট ভিডিও আমার চ্যানেলে করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তারপর দেখো একটি গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ হবে। এই জায়গায় গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ হলে তার বক্রতা ব্যাসার্ধ কি হবে। আমরা জানি ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, এফ সমান r/2, এর একটা প্রমাণ আছে। তাহলে r সমান কি হবে 2f, তাহলে বক্রতা ব্যাসার্ধ সমান 2 × f, অপশান খ। তারপর দেখো 5-এর দাগের কোশ্চেনটা বলছে বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করেছে, লাল নীল সবুজ বেগুনি বর্ণের আলোর মধ্যে কাঁচের প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে, সেটা হলো বেগুনি। কেন না আলোর প্রতিসারাঙ্কের সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, মিউ সমান a + b/λ², অর্থাৎ মিউর সাথে ল্যামডার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রতিসারাঙ্ক যার বেশি হবে কার সাপেক্ষে না যার তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কম। তো কার তরঙ্গ দৈর্ঘ্য কম, লাল নীল হলুদ বেগুনির মধ্যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কি বেগুনি, কারণ বে নি আ স হ কলা বেগুনি থেকে শুরু করে লাল বর্ণ পর্যন্ত, তাহলে বেগুনির সবচেয়ে কম, তারপর আস্তে আস্তে বেশি নীল, এইভাবে হতে হতে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার সবচেয়ে বেশি তার প্রতিসারাঙ্ক কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। যেহেতু প্রতিসারাঙ্ক বেশি বলেছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম কার, বেগুনির, অপশান ঘ। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, এটা কেমিস্ট্রি থেকে দিয়েছে, পিএইচ থেকে বলছে ABC তিনটি জলীয় দ্রবণের পিএইচ, 3, 9 এবং 6, দ্রবণ তিনটিকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে কি হবে লেখো। এবার আমরা জানি কি আম্লিক বা অ্যাসিড তার পিএইচ কি সবসময় 7-এর থেকে কম হয়, আর 7 হলো নিউট্রাল, 7-এর থেকে বেশি পিএইচ হয় কি ক্ষারের ক্ষেত্রে। তাহলে দেখো পিএইচ বেশি মানে যার বেশি সে সবচেয়ে ক্ষার, তাহলে বেশি থেকে কম অনুযায়ী সাজাও তোমরা, সবচেয়ে 9, তারপরে 6, তারপর 3, মানে ক্ষার হচ্ছে 9টা, তারপরে হচ্ছে কি 6, তারপরে হচ্ছে 3, তার মানে 3 সবচেয়ে অ্যাসিড, সেইটাই বলেছে ক্রমবর্ধমান আম্লিকতা, অর্থাৎ ক্রমে ক্রমে বাড়বে। তো ক্রমে ক্রমে বাড়বে মানে কি, মানে প্রথমে 9টা হচ্ছে সবচেয়ে কম, 9 কার দেখো বীর, তারপরে দেখো 6 কার দেখো 6 হচ্ছে সি, তারপরে দেখো 3 কার এ, তার মানে বি <c <a, অপশান খ। বোঝা গেল। তারপর দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, তাপ পরিবাহিতাঙ্ক, দেখো তাপ পরিবাহিতাঙ্ক তার একটা ফর্মুলা আছে, কি বলতো, কিউ সমান কে এ θ2 - θ1 t/d। তাহলে এখান থেকে যদি কেটা বের করি, কেটা হলো তাপ পরিবাহিতাঙ্ক, তাপ কে সমান কি হবে কিউ ডি বাই এ θ2
মাইনাস থিটা ওয়ান ইন্টু টি, এই পুরো টার্মটা নিচে চলে এলো। তো দেখো কিউটা কি বলো তো, কিউ বাই টি, কিউটা হলো ক্যালোরি, ক্যালোরি আর নিচে হলো টি হচ্ছে কি টাইম, তাহলে দেখো টাইমটা সেকেন্ড। এবার যেহেতু এসআই একক তাহলে এটা কি হবে জুল, কিউর একক জুল, আর নিচে উপরে ডি আছে, ডি মানে দৈর্ঘ্য, ডিস্টেন্স তার একক মিটার, নিচে দেখো এ আছে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর এটা দেখো থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটা কি টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স মানে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রাকে আমরা এসআই একক কেলভিন দিলাম, আর নিচে দেখো সময়, সময়ের একক হলো সেকেন্ড। তাহলে এই জুল পার সেকেন্ডকে আমরা লিখতে পারি কি, এই পুরো জুল পার সেকেন্ডকে লিখতে পারি ওয়াট, আর উপরে মিটার, একটা মিটার কেটে গেল, ওয়াট বাই মিটার কেলভিন, তাহলে ওয়াট পার মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, অপশান গ। বোঝা গেল। তারপর দেখো ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রাকে 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কি হবে, এই রকম একটা অঙ্ক তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কেও দেওয়া হয়েছে। দেখো কিভাবে করবে এটা, ফর্মুলাটা কি, এইচ সমান আই স্কোয়ার আর টি, জাস্ট প্রবাহ মাত্রাকে 3 গুণ করা হয়েছে, বাকি সব স্থির আছে, রোধ এবং সময়, তাহলে প্রবাহ মাত্রাকে 3 গুণ, প্রবাহ মাত্রা 3 গুণ মানে 3i তার হোল স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে এটা 9i স্কোয়ার মানে 9 গুণ হয়ে যাবে খ। ঠিক আছে। তারপর দেখো 4 ওহম ও 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ে যোগ করলে তুল্য রোধের মান কত হবে। দুটো রোধ থাকলে একটা শর্টকাট বলে দিয়েছি কি, দুটো রোধ থাকলে কি করবে, সমান্তরাল সমবায়ে যদি যোগ থাকে তাহলে গুণফল বা যোগফল করে দেবে, আর যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, পরপর দুটো যোগ করে দেবে, কিন্তু যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে কি করবে, গুণফল আর যোগফল, তাহলে আর পি সমান 4 ইন্টু 12 বাই যোগফল 12 4 যোগ করলে কত হবে 16, তাহলে 4 4 16 4 3 12, তাহলে 3 ওহম, অপশান গ। বোঝা গেল। তারপর দেখো 10-এ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কে। দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে সবসময় অ্যানায়ন ও ক্যাটায়ন উভয়ই, এইটা তোমরা শুধুমাত্র হয় অ্যানায়ন বা নয় ক্যাটায়ন লিখবে, এটা কিন্তু ভুল। ধাতব পদার্থের ক্ষেত্রে, ধাতব পদার্থের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন, আর হচ্ছে তড়িৎ পরিবহনের সময়, তড়িৎ বিশ্লেষণের সময় হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। তারপর দেখো 11 নম্বর প্রশ্নটা কি বলছে, যে আয়নীয় যৌগতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে না, সেটা হচ্ছে কি লিথিয়াম হাইড্রাইড, LiH, অপশান গ। ঠিক আছে। তারপর দেখো গ্যাস ধ্রুবকের এসআই একক, গ্যাস ধ্রুবকের ফর্মুলাটা কি বলো তো, পিভি ইকুয়াল টু NRT, এই পিভিকেই বলা হয় ডব্লু, কার্য, কার্য সমান NRT, তাহলে এন সমান কি হবে ডব্লু বাই RT, তাহলে সরি আমার এনটা দরকার নয়, আরটা দরকার, তাহলে আর সমান কি হবে ডব্লু বাই NT, তো ডব্লুর একক হলো জুল, এনের একক মোল, আর টির একক হলো কি কেলভিন, তাহলে জুল পার মোল কেলভিন, অর্থাৎ অপশান ঘ জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তারপর দেখো উষ্ণতা বাড়ালে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক এটা কি হয়, কমে যায়, তোমাদের ওহমের সূত্রের চ্যাপ্টারে কি আছে, গ্রাফ আছে এর, দেখে নেবে। তারপর দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে কোনটা কোন দিকে, আমরা জানি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা কি, বাম হাতের তর্জনী মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলোকে সমকোণে রেখে যদি প্রসারিত করি, যদি তর্জনী চুম্বক ক্ষেত্র আর মধ্যমাটা কি হয় পরিবাহী, মধ্যমাটার মধ্যে দিয়ে যদি প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠটা কি করবে না পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে, তাহলে কি মধ্যমা প্রবাহের দিক, গড় অপশানটা, বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর তর্জনী হচ্ছে পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়। তারপর দেখো 15 নম্বর কোশ্চেন যেটা বলছে নিচের যে বিবৃতিটি ঠিক নয় সেটা কি, কোনো পর্যায়ের হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, কোনো পর্যায়ে নোবেল গ্যাসটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক, কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক, আর দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। এর মধ্যে সঠিক নয় যেটা, সেটা হলো কি না কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক, এটা হলে সঠিক নয়, বাকিগুলো সব ঠিক। তারপর দেখো 16 দাগে বলছে 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত। তাহলে তোমরা সিম্পল এটা তো জানো, কার্বনকে দহন করতে অক্সিজেন লাগবে, মিলে তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বনের কত আণবিক ভর 6 থেকে কার্বন ডাই অক্সাইডের কত 44 হচ্ছে, তো 44 গ্রামের আয়তন কত 22.4 লিটার। তো এইবার 24 গ্রাম, 24 গ্রাম মানে এটার কত
সরি কার্বনের 6 নয়, এটা 12, আমার একটু ভুল হয়ে গেছে। কার্বনের 6 হচ্ছে পারমাণবিক গুরুত্ব, কিন্তু আণবিক ভর কত হবে, এটা 12। এটা থেকে কার্বন ডাই অক্সাইডের কত হচ্ছে, এর যে আয়তন 22.4 লিটার। এবার 12 ডবল করলে হচ্ছে 24, তাহলে একই রকমভাবে এরও ডবল করে দাও, তাহলে 22.4-এর ডবল হয়ে যাবে কত, 44.8 লিটার। অপশান ঘ। বোঝা গেল? দেখো পরের প্রশ্নটা বলছে একটা জৈব যৌগ থেকে, যদিও তোমাদের জৈব যৌগের সিলেবাস মাধ্যমিক পরীক্ষাতে নেই, কিন্তু এটা সিলেবাসের উপর ডিপেন্ড করে নয়, জৈব যৌগ তোমাদের জানতে হবে। যদি তোমরা ভবিষ্যতে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ো তাহলে কিন্তু জৈব যৌগ তোমাদেরকে জানতে হবে। এমন নয় যে এই মাধ্যমিক পরীক্ষাটাই তোমাদের জীবনের শেষ। মাধ্যমিক পরীক্ষার সিলেবাসটা অনেকটা রিডিউস করে দেওয়া হয়েছে করোনার জন্য, সেটা আমরা সবাই জানি, কিন্তু এটা যেহেতু এমসিকিউ অ্যাডাপশান প্যাকেজ, তাই সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন দিয়েছে এবছরের মাধ্যমিকের সিলেবাসের বাইরে থেকে। দেখো কি বলছে, 17 নম্বর প্রশ্ন, CH3 CHOH CH3, মানে এটাকে যদি একটু সাজিয়ে লিখি, CH3 CHOH CH3, এই জৈব যৌগটার IUPAC নাম বলছে। দেখো এটাকে নাম্বারিং করলে 1 2 3 করলে এইরকম হয়। তো এই OH গ্রুপটা কত নম্বরে যুক্ত আছে, 2 নম্বর। 2 নম্বর কার্বনে যেহেতু যুক্ত আছে, তাই এটা হচ্ছে প্রোপান 2 অল, অপশান খ। তারপর দেখো শেষ প্রশ্ন, এই এমসিকিউ অ্যাডাপশান প্যাকেজের শেষ প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, মানে ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন। যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না, সেটা কি না C2H6, অপশান ক C2H6। তো এই গেল আজকে তোমাদের এমসিকিউ অ্যাডাপশান প্যাকেজের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, টাটা।